আগে ফোন বন্ধ রাখলেও ইদানিং রাখে না, ফোন দিলেই পাওয়া যায়। তাহলে ফোন বন্ধ বলছে কেন? সে বলল, আচ্ছা আব্বা, আমি ফোন দিয়ে দেখি, টেনশন করবেন না। শোনো, আমরা ঢাকায়, জামাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এসেছি। আমার মানহার পেন শুরু হয়েছে, একটু আগেই ডেলিভারি রুমে নেওয়া হয়েছে ওকে। কি বলেন? আমাদের জানাননি কেন? সেটাই তো জানাতে চাচ্ছিলাম। আজাদ ফোন ধরে না। আমি দেখছি আব্বা। নিষেধ কল কেটে দ্রুত মারওয়ানের নাম্বারে কল দিল। ওপাশ থেকে সুরেলা গলায় কেউ একজন বলল, আপনার নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক আবার চেষ্টা করুন। নিশাদ ফোন কেটে আবারও ডায়াল করলো, একই রেজাল্ট। তার বেশ চিন্তা হচ্ছে। ঘড়ির কাঁটা 10টা বেজে 40 মিনিটে, প্রায় 11টার পথে ঘড়ির কাঁটা। এখনও লোকটা বাসায় আসছে না, আবার ফোনও বন্ধ বলছে। তার কেমন যেন অস্থির লাগছে। চিন্তিত হয়ে ছেলেকে ভাত খাইয়ে আবারও ফোনে ট্রাই করলো, কিন্তু ফলাফল শূন্যই। কি করবে বুঝতে না পেরে আবার জায়নামাজ বিছাতে লাগলো। এশার নামাজের আগেই পড়েছে। এখন আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবে মানহা। আবার মারওয়ানের জন্য, কারো যেন খারাপ সংবাদ শুনতে না হয়, প্রত্যেকে যেন সহি সালামতে থাকে। ওদিকে রাত ঠিক 11টার সময় ধরনীর বুকে আগমন ঘটল চেয়ারম্যান বাড়ির উত্তরসূরির। আকাশ পাতাল কাঁপিয়ে জানান দিল তার আগমন ঘটেছে। সদ্য জন্মানো শিশুটি জানতে পারল না তার পিতা মাতা উভয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রহর গুনছে। মানহার অতিরিক্ত ব্লিডিং এর কারণে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ইমতিয়াজ ভূঁইয়া পুত্রবধূকে আইসিইউতে ভর্তি করতে নির্দেশ দিয়েছেন। টাকা পয়সা নিয়ে চিন্তা না করলেও চলবে। তিনি ছেলে ও ছেলের হাসপাতালে ভর্তির খরচ সমস্তটা যাবতীয় সবকিছু বহন করেছেন। মায়ের কিছু জটিলতার জন্য সন্তানকেও এনআইসিউতে শিফট করেছেন গাইনি ডাক্তার। শিশুটিকে এক্সট্রা কেয়ারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ডেলিভারি ডেটের আগে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেছে, তাই কিছু এক্সট্রা কেয়ার বেবিকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে কিছুটা সমস্যা হচ্ছে। একজন নার্স এসে জানালেন পুত্র সন্তান হওয়ার সুসংবাদ। ইমতিয়াজ ভূঁইয়া, উর্মি ভূঁইয়া, মাহবুব আলম, মাইমুনা বেগম, মাহাদি সকল একযোগে আলহামদুলিল্লাহ পড়েন। নার্সেও বললেন বাচ্চাকে 2 দিন অবজারভেশনে রাখার জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। মাহবুব আলম উদ্বিগ্ন গলায় মেয়েকে কথা জানতে চাইলেন। নার্স জানালো মায়ের কন্ডিশন ভালো নাই, অতিরিক্ত রক্তপাত, পোস্টপার্টাম হেমোরেজ, পিপিএইচ এর কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। প্রার্থনা করতে বলে সে চলে গেল। মাইমুনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। মাহাদি তাকে মাকে আগলে নিল। বোনটার জন্য বুকটা তার ছিঁড়ে যাচ্ছে। ভগ্নিপতি উভয়ের অবশ্যই শোচনীয় অবস্থা। তারিখটি 17 আগস্ট 2023, অর্থাৎ 2 ভাদ্র 1430 বঙ্গাব্দ। দীর্ঘ 9.5 মাসের তীব্র অপেক্ষার পর ইহা ভূঁইয়া ও মানহা আফরিন দম্পতির কোল আলো করে ছোট ভূঁইয়ার আগমন ঘটলেও কেউ তার আগমনে খুশি হতে পারল না। নিশাত আজকে অনেকক্ষণ মনোযোগ করলো, কোনো খারাপ সংবাদ যেন না আসে এজন্য আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে ফরিয়ে জানালো। মোনাজাত শেষ হতে না হতেই ফোন বেজে উঠল। ফোন ধরতেই মাহবুব আলম মানহার পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, কিন্তু মানহার অবস্থা শোচনীয় জানালেন। নিশাত কোনোদিন মাহবুব আলমকে এতটা ভেঙে পড়তে দেখেনি। মেয়ে জামাইয়ের এই অবস্থায় তিনি বেশ ভেঙে পড়েছেন। কণ্ঠনালী কাঁপছে তার। নিশাতেরও কান্না এসে গেল। আজকের দিনটা কেমন যেন শোকে লাগছে তার কাছে। চারপাশ থেকে শুধু খারাপ সংবাদই আসছে। তারপর মারণ ফোন ধরছে না। কতগুলো টেনশনে নিশাত অস্থির হয়ে পড়েছে। ফোন রাখতে না রাখতেই দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। নিশাত মারওয়ান ভেবে তড়িঘড়ি কল করলো। এলো দরজা খুলতে। পিপ হলে চোখ রাখতেই চোখ মুখ চুপসে গেল তার। অচেনা 2জন লোক দাঁড়িয়ে। আবারও দরজায় কড়া নাড়ার শব্দ হতে নিশাত পুরো দস্তর খিমারে আবৃত হয়ে জিজ্ঞেস করলো, কে? জি, এটা সাইফার সাহেবের বাসা না? আপনি কে? আমি সাইফার সাহেবের কলিগ, এজেন্ট নেওয়াজ সাবির। আর আমার সাথে আছে এজেন্ট জিনান আদহাম। দয়া করে দরজাটা একটু খুলুন। নিশাত চিন্তিত হয়ে বলল, উনি তো বাসায় নেই। জি, আমরা তার বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম। নিশাত দূরে দূরে বুকে খিমার দিয়ে মুখ ঢেকে দরজা খুলতেই 2জন লোক ঢুকে দরজা আটকে দিল। নিশাত যথাসম্ভব দূরত্ব দাঁড়িয়ে রইল। তার বেশ ভয় করছে। এই 12টার সময় এরা এখানে কেন এসেছে? 2জনের মধ্যে একজন বলল, ম্যাম, আপনি ভয় পাবেন না, প্লিজ রিল্যাক্স থাকুন। আমি নেওয়াজ। সাইফার সাহেবকে কিছু লোক ধরে নিয়ে গিয়েছে। যতদূর আমরা খবর পেয়েছি তারা স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। নিশাত উত্তেজিত হয়ে বলল, কি বলছেন এসব?
তাকে কেন ধরে গেছে? সেই আর মুনতাজির সাহেব উভয়ই অনেক দিন ধরে সেই মন্ত্রীর গোপন তথ্য জোগাড় করেছিল। সেদিন ওই মন্ত্রীর সকল অনৈতিক সংবাদপত্র ছাপানো হলে সাইফার ও মুনতাজির সাহেবকে তারা টার্গেট করে। আমাদের ধারণা মুনতাজির সাহেবকে অ্যাক্সিডেন্ট করানোর পিছনে সেই মন্ত্রীর হাত আছে। সাইফার সাহেবকে আজকাল অফিসের সিভিল ড্রেসে এসে ইমার্জেন্সি কথা বলে তুলে নিয়ে যায়। তাকে এত সহজে ছাড়বে না তারা, বরং সরকার পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও সাইফার সাহেব সীমা লঙ্ঘন করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে ছিল আজারাক সাইফার। সরকারি লোক হয়েও তার স্পর্ধায় উপর মহল ক্ষিপ্ত ছিল। এতদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিল তারা। নিশাত আর দাঁড়িয়ে থাকতে পারল না, দাঁড়ানো থেকে বসে গেল। মুখ দিয়ে কোনো টু শব্দ বের হচ্ছে না তার। কথায় আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। নিশাতের দশা ঠিক তেমন হয়েছে। জিনান এ পর্যায়ে মুখ খুলল। প্লিজ ম্যাম, শান্ত হন, আমরা দেখছি। দরজায় আবারও কড়া নাড়ার শব্দে জিনান গেট খুলে দিতেই দুজন মহিলা প্রবেশ করলো। একজন ইনাবা, আরেকজন ইরা। নিশাতকে এভাবে বসে থাকতে দেখে দুজন দ্রুত এসে তাকে ধরলো। জিনান বলল, ইরা, রুবানা ম্যামকে দেখো। তারা মাথা নাড়াতে জিনান এবং নেওয়া দ্রুত বেরিয়ে গেল। নিশাত একটা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে আছে। আশেপাশে কোনো শব্দ তার শ্রবণে দিয়ে ঢুকছে না। বুকের পাঁজর ছিটকে বেরিয়ে আসতে চাইছে, তবে কি সেদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে? ইস্তেখারা সত্য হওয়ার দিন এসে পড়েছে। আচমকা নিশাত বাঁধনহারা কানে ভেঙে পড়ল। ইরা তো তার এমন দশা দেখে কেঁদেই দিল। ইনাবা যতই শক্ত থাকতে চাইছে, পারছে না। শুধুমাত্র প্রফেশনের জন্য নিজেকে শক্ত রাখছে। ভাই ভাবির শোচনীয় অবস্থার কথাও জেনেছে, কিন্তু কাজ ফেলে যেতে পারেনি একবারও দেখতে। তার উপর সাইফার স্যারও নিখোঁজ। তারও বুকটা ভেঙে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ নিশাত গগন বিদারী এক চিৎকার দিয়ে আল্লাহ বলে ডেকে উঠল, যেন সে আওয়াজে আরো সে আজিম পর্যন্ত কেঁপে উঠল। যার হারাই সেই বোঝে। প্রবাদটা নিশাতের সাথে পুরোপুরি যায়। ইরা তার মাথার তালুতে পানি দিয়ে মাসাজ করছে, ইনাবা হাত ডলে দিচ্ছে। ইশাত উদ্ভ্রান্তের মতো নাসিরুদ্দিনকে ফোন দিয়ে মরণকে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তিনি শুনে তৎক্ষণাৎ রওনা দিয়েছেন। নিশাতের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে একেবারে ঠান্ডা হয়ে জমে আছে মনে হয়। হুট করে উঠে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে এমনভাবে কান্না শুরু করলো যেন কোনোদিনই সারিয়ে গেলে বাচ্চা যেভাবে কান্না করে ঠিক সেভাবে। কান্নার দূরে সূরা পড়তে পারছে না সে। নামাজ শেষে সেজদায় গিয়ে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, ও আমার আল্লাহ, আপনি আমাকে স্বামীহারা করবেন না, আমার সন্তানকে পিতার আদর থেকে বঞ্চিত করবেন না। দয়া করে ওকে এতিম আর আমাকে বিধবা করবেন না। আমার সন্তানের পিতাকে সহি সালামতে ফিরিয়ে দিন। আল্লাহ গো, ওই মানুষটা এখনো সঠিক দিনের বুঝ পায়নি। তাকে আপনি অবাধ্য বান্দা হিসেবে মৃত্যু দিয়েন না। আমি যে তার সাথে জান্নাতেও থাকতে চাই মাবুদ। আপনি কি আপনার অবাধ্য বান্দাকে জান্নাতে নেন? নিলে আমি আপনার কাছে তাকে চাইব না, কিন্তু যদি না নেন মাবুদ, আপনার কাছে ফরিয়াদ, তাকে ফিরিয়ে দিতেই হবে। আপনার ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, সমগ্র সমগ্র সৃষ্টিকুলের বাদশা। আমি সেই আল্লাহর কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছি, যেই আল্লাহ ইব্রাহিম নবীর জ্বলন্ত আগুনকে শীতল করে দিয়েছিল, মুসা নবীকে অথই পানির ভেতরে রাস্তা করে দিয়েছিল, ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছিল, আইয়ুব নবীকে দীর্ঘ 18 বছর পর আরোগ্য দান করেছিল, মা সারাকে, ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী 90 বছর বয়সে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিল, ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি হওয়া থেকে রক্ষা করেছিল। সবশেষে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক ও সৃষ্টিকর্তার কাছে আরজি জানালাম আমার স্বামীকে রক্ষা করার। আমি জানি আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে নিশাতের। ইরা ইনাবা নিশাতের কান্না শুনে ছুটে এলো। সিজদারত নিশাতের কান্নাকাটি ও কথাগুলো শুনে তাদের চোখ বেয়ে পানি গড়ালো।
দুজনের হঠাৎ মনে হলো এই পৃথিবীতে তারা আল্লাহকে ঠিক মতো ডাকতেই শেখেনি। একজন বান্দা তো এমনই হওয়া উচিত যে সমস্ত বিপদ আপদ হাসি কান্নায় মহান আল্লাহকে স্মরণ করবে সবার আগে। মানুষের কাছে না চেয়ে স্রষ্টার কাছে চাইতে হবে, কারণ মানুষের সৃষ্টিকর্তা তিনি পারেন সমস্ত বিপদ থেকে মানুষকে রক্ষা করতে। তিনি পারেন তার এক সৃষ্টির অনিষ্টতা থেকে আরেক সৃষ্টিকে রক্ষা করতে। মাহবুব আলম মারণের খবর শুনে ছেলে আর বউকে রেখে রওনা হয়েছেন। তার বুকটা কাঁপছে ভীষণ রকম। তার 2 সন্তান আজ বিপদে। মাইমুনা বেগম মাহাদি কাউকে মারণের সংবাদ দেয়নি। সে একটা জরুরি কাজের কথা বলে এসেছে। সে এত বছরে একবারও ভাঙেনি, কিন্তু আজ কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছেন না। নাসিরুদ্দিন ফোন দিয়ে খবরটা জানিয়েছিলেন, নয়তো নিশা তাকে এই খবর দিত না। মেয়েটা নিশ্চয়ই ভেঙে পড়েছে। নানা চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছেন। বাসায় এসে নিশাদকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে মাহবুব আলমের বুক কেঁপে উঠল। অস্থির হয়ে বললেন, কি হয়েছে? ইনাবা ঘাড় ঘুরিয়ে চাইতেই ইরা দরজা বন্ধ করে এসে নিশাদকে দেখে বলল, বলল ওনার শ্বশুর। ইনাবা মাথা নাড়িয়ে বলল, আমি চিনি। মানহার ননদকে দেখতে পেতেই মাহবুব আলম বললেন, তোমাকে নাকি হস্টেল থেকে এত রাতে ছাড়বে না, তাহলে এখন কিভাবে? ইনাবা কিছু লুকোচুরি না করে বলল, আঙ্কেল, আমি একজন সিক্রেট এজেন্ট। মাহবুব আলম কোনো প্রতিক্রিয়া জানালেন না। ইরাকে দেখিয়ে বললেন, সেও? ইনাবা মাথা নাড়িয়ে বলল, না, সে একজন গোয়েন্দার ওয়াইফ। মাহবুব আলম আর কিছুই জিজ্ঞেস করলেন না। নিশাতের কাছে এগিয়ে গিয়ে ফ্লোরে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতেই নিশাত ঝরঝর করে আবার কেঁদে দিল। মাহবুব আলম নিজেও আর শক্ত থাকতে পারলেন না। সারাদিনের এত চাপ কষ্টে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমাকে বলিসনি কেন? ভাঙা গলায় জবাব এলো, আপনাকে আর কত প্রেশার দিব আব্বা? এমনিতেই মানহা ওর হাজবেন্ড সবার জন্য চিন্তায় শেষ, আবার আরেকটা টেনশন কি করে দিই আপনাকে? মাহবুব আলম কাঁদতে কাঁদতে বললেন, আমার সব সন্তান আজ বিপদে। কাকে ছেড়ে কার কাছে যাই বলো তো? আল্লাহ আমাকে একই পরীক্ষায় ফেলেছেন। আমি কিভাবে আমার সন্তানদের বিপদের চোখে সামনে থেকে দেখি বলো? নিশাত নিজেকে শক্ত করে বলল, কাঁদবেন না আব্বা। কার জন্য কাঁদবেন? ওই পাষাণের জন্য যে বাবা মা ভাই স্ত্রী সন্তান কাউকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে সব সময় যেটা মনে চেয়েছে সেটাই করেছে। আগে কাজ করতো না, বাপের টাকায় চলতো, এখন কাজ করে নিজের জান দিয়ে। শাস্তি কখনো দিয়েছেন আমাদের? কখনো কি আমাদের জন্য ভেবেছে? মাহবুব আলম এ পর্যায়ে আরো জোরে কেঁদে উঠে বললেন, এই কথা বলিস না রে মা, আল্লাহ নারাজ হবে। ও আমার টাকায় কোনোদিনও চলতে না। এই সংসারের খরচ একাই 1 টাকাও আমার কাছে ছিল না। সব ছিল তার নিজের জমানো সম্বল, নিজের হাতে পরিশ্রম করে ইনকাম করা টাকা। নিশাত হতবাক হয়ে মাহবুব আলমের দিকে তাকালো। মুখের শব্দ হারিয়ে গেছে তার। মাহবুব আলম চোখের পানি ফেলতে ফেলতে বললেন, ছোটবেলা থেকেই ও ছিল অন্যরকম স্বভাবের। মানুষ যা করে সে ওই কাজটা অন্যভাবে করবে, ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে করবে সে। ও সবসময় নিজস্ব থিওরিতে চলতো। যেদিন প্রথমে আমাকে ওর শিক্ষক দ্বারা অপমানিত হতে হয়, সেদিন ওর ভেতরে আগুন আমি দেখেছিলাম। অন্যান্য মানুষ যেখানে ওই বয়সে হাত খরচের জন্য টিউশনি করাতো, সেখানে সে বেছে নিয়েছিল ব্যবসাকে। এই যে আমার চালের আড়ত দেখিস না, এটাও কিন্তু আজাদের হাতে গড়া। একজন শিক্ষকের ছেলে হয়ে ওর এসব পাগলামি কর্মকাণ্ড সকলেই বিরক্ত হতো। ওইসব নিজের উদ্যোগে আমাদের জমি থেকে ধান ভাঙ্গা চালের ব্যবসা শুরু করে। এই ব্যবসা রমরমা চলছিল। এরপর যখন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল, আমার হাতে সব ন্যস্ত করে সে আবার অন্য কাজ ধরলো। যেমন ইলেকট্রনিক্স পার্ট দোকানে পার্ট টাইম মেকানিকের কাজ করত। ওর নাকি ওসব কাজ করতে ভালো লাগতো। এইভাবে যত ইনকাম ও করেছে ছোটবেলা থেকে, সব আমার কাছে জমা রেখেছে। মাহবুব আলম একটু থেমে আবার বলতে শুরু করলেন, গোয়েন্দা হওয়ার পর সে যে কয় টাকা ইনকাম করত,
সব আমার কাছে পাঠিয়ে দিত। কিছু টাকা নিজের খরচার জন্য রেখে সব আমাদের দিয়ে দিত। আমার কাছে আজাদের অনেক টাকা জমা আছে, সেসবের হিসাব করতে বসলে আমি আমি হিসাব করে উঠতে পারবো না। সব সময় গর্ব করে বলিস না আমার শ্বশুরের টাকায় সংসার চলছে, পুরোটাই মিথ্যা। বর্তমানে তোর শ্বশুরের ইনকামের পথ তোর স্বামীর হাতেই গড়া। তোদের সন্তানের সমস্ত খরচের টাকা তোর স্বামীর কষ্টের উপার্জনের, আমার নয়। আশা আজাদ নিষেধ করেছিল তোমাকে এসব বলতে। ওর যখন চাকরি ছিল না, প্রচুর হীনমন্যতায় ভুগত। ফোন ফোন বন্ধ করে দিয়েছিল আমাদের। মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। ছেলের এই চাপা কষ্ট আমাকে ঘুমাতে দিত না। তাই স্বামীকে কখনো ছোট করবি না। ও আসলে তোমাদের কখনো বোঝাতে পারবে না। তোদের জন্য ওর চিন্তা হয়। আসলে আমার আজাদটা এমনই, তেরা প্রকৃতির। ওকে সব সময় সবাই ভুল বুঝে। তুই অন্তত ওর প্রতি রাগ করিস না মা। নিশাত আর নিজেকে সামলাতে পারল না। কি অমানবিক কষ্ট যে তার হচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব না। মারওয়ান আজাদ কিছু করুক আর না করুক, তার কাছে ওই লোকটা সবসময় শান্তির। মুখে যত যাই বলুক, ওই লোকটাকে ছাড়া থাকতে পারবে না সে। সে হুড়মুড় করে উঠে নিজের রুমে গেল। নাহন বিছানায় গভীর ঘুমে মগ্ন। নিশাত পাগলের মতো কি যেন খুঁজতে লাগলো। আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজে সেই কাঙ্ক্ষিত ডায়েরিটা পেল, যেটাই প্রায় মারওয়ানকে কিছু লিখতে দেখত সে। সে ডায়েরি উল্টাতেই প্রথম পৃষ্ঠায় দেখলো মারওয়ানের লেখা। ডায়েরি লেখার ফায়দা কি আসলে? ইহাব তার হাতে ডায়েরি ধরিয়ে দিয়ে বলল, মন খারাপ হলে যেন ডায়েরি লেখি। কিন্তু আমার মন তো কখনো খারাপ হয় না। মন খারাপ আসলে কি? নিজের মনের মতো কিছু না হলেই যে খারাপ লাগাটা আসে, সেটাকেই কি মন খারাপ বলে? তাহলে আমার মন খারাপের লিস্ট অনেক বড়। জীবনে আমার মনের মতো কিছুই হয়নি। মন যেটা চেয়েছে সেটার সবসময় উল্টো হতো। এজন্য আমি মনের অনুসারী নই, মস্তিষ্কের অনুসারী। আমার মস্তিষ্ক যেটা বলে সেটাই আমি নির্দ্বিধায় করি। মনের ধার আমি ধারি না। একে পাত্তা দেওয়ার কোনো মানে নেই। ইউজলেস জিনিস। আজাদ। নিশাত আজাদ নামের উপরে বড় দরদ নিয়ে হাত বোলালো। তার বুক ভেঙে কান্না আসছে। পরে পৃষ্ঠাগুলোতে কিছুই নেই। অনেকগুলো পৃষ্ঠার পর আবার লেখা পেল। ফৌজিয়া নিশাত লিলিপুট। ইনি আমার স্ত্রী। সাইজ লিলিপুটের মতো। বছর 4-5 আগে তার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। হুট করেই বিয়ে। বাবা চাচারা বগল দাবা করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলেন। আমার আর না করার উপায় আছে? বাসর রাতে দেখি ছোটখাটো সাইজের একটা মেয়ে বসে আছে। ভেবেছিলাম 5-এ পড়ে বোধহয়। মুহূর্তেই মেজাজ বিগড়ে গিয়েছিল। বাপ চাচারা আমাকে এইটুকু মেয়ে ধরিয়ে দিয়েছে। পরে অবশ্য জেনেছি সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। গায়ের রং আমার চেয়ে অনুজ্জ্বল, দেখতে ভীষণ মায়াবী। ছোটখাটো বলেছিলাম বলে নিজেকে নিজেই বেটে বলেছিল। উত্তরটা আমার মোটেও পছন্দ হয়নি। এখন লিলিপুট ডেকে সেটার শোধ নেই। আরও বলবে নিজেকে বেটে? কেমন লাগে লিলিপুট শুনতে? কালো বেটে এসব আমার কাছে ফ্যাক্ট নয়। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। কি অদ্ভুত, 6 বছর আগেও জানতাম না সে আমার অর্ধাঙ্গিনী হবে। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গ। কিন্তু এই লজিক লিলিপুট আর আমার ক্ষেত্রে খাটে না। আমার দেহাঙ্গ লম্বা আর তারটা খাটো। প্রশ্ন হলো, দুজনের অঙ্গ মিক্সড হবে কি করে? তাহলে কি আমার এক পাশের অঙ্গ লম্বা আরেক পাশেরটা খাটো? থুরি, লজিকের গুষ্টি কিলায়। নিশাত এইটুকু পরে ঠোঁট প্রসারিত করলো, আবার পড়া শুরু করলো। তাকে যদি জিজ্ঞেস করা হয় মারওয়ান আজাদ সম্পর্কে বলো, আমি শিওর সে এক বাক্যে বলবে, আমি তাকে এখনো চিনতে পারিনি। ঘাউড়া, ভাদাইম্মা, বিড়িখোর বাদে তার যে আরও একটা পরিচয় আছে সেটাই আমি ভাবতে পারি না। যাই হোক, এই নারীর ধৈর্য মাশাআল্লাহ। আমার মতো চিজের সংসার যে করতে পেরেছে, করছে, সে সাধারণ কেউ না। প্রায় রাতে ঘুম ভেঙে গেলে আমি সিগারেট খেতে উঠি আর এই ধৈর্যশীল মহিয়সী নারীকে তাকিয়ে তাকিয়ে দেখি। কিসের আশায় যে সে সংসার করে গেছে সেটা বিরাট এক প্রশ্ন। আজাদ। নিশা ডায়েরিটা বুকে চেপে ধরলো। তার চোখের পানিতে পৃষ্ঠা ভিজে একাকার। আবার আরেক পৃষ্ঠা উল্টালো। আজকে সিগারেট খেয়ে মনের ভুলে তার গালে হাত বুলিয়ে দিয়েছিলাম। শুকে দেখি সিগারেটের গন্ধ আসছে।
মুহূর্তেই জিব্বায় কামড় দিয়ে ভেবেছি লিলিপুট উঠে আজকে তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। তক্তাও বানিয়ে ফেলতে পারে। সিগারেটের ধোঁয়ায় যে সহ্য করতে পারে না, সে নিজের গালে সেই ঘ্রাণ পেলে আমাকে কি আস্ত রাখবে? রেগে ফায়ার হয়ে যাবে। যদিও রাগলে তাকে সুন্দর দেখায়, আমার কাছে তার সবচেয়ে পছন্দের রূপ হলো রাগী রূপ। রেগে যখন চিল্লাচিল্লি করে দেখতে ভালোই লাগে। তবে আজকে রাগানো যাবে না। বেশি রাগারাগি করলে তার মাথার তার ছিঁড়ে যেতে পারে। এমনিতেও অর্ধছিঁড়া। তাড়াহুড়া করে গাল পানি দিয়ে ধুইয়ে দিয়েছি। কয়েকবার নড়ে চড়ে উঠেছিল, তাই গামছা আর ছোঁয়াইনি। এখন উঠে না গেলেই হয়। পানি দেখলে আবার আরেক ছেলে স্মৃতি। আচ্ছা, নিশাত আবার ডুকরে কেঁদে দিল। লেখাগুলোর উপরে হাত ছড়ো, আবার দেখলো লেখা। ফৌজিয়া নিশাত অর্থকে ঘেটে টেটে দেখলাম ফৌজিয়া অর্থ বিজয়ী, সফল, আর নিশাত অর্থ আনন্দ, প্রাণ, চাঞ্চল্য। এটা আমার সংসার করে বিজয়ী হতে পেরেছে বলে মনে হয় না। কোনো আনন্দ পাইনি। দিন দিন চাঞ্চল্য হারিয়ে ফেলেছে। না, এটা ভারী অন্যায় হয়েছে। এটাকে একটু আনন্দ দেয়া উচিত। এইটুকু পরে নিশাত বুঝলো লোকটা কেন ইদানিং তার সাথে মজা করত। চুপচাপ হয়ে গিয়েছিল, তার কথাই সাই জানাতো, রাগারাগি কঠোরতা কমিয়ে দিয়েছিল। নিশাতের মনে যাচ্ছে লোকটার বুকের মধ্যে লুকিয়ে যেতে, কিন্তু সেই এখন হারিয়ে গেছে। এতদিন চোখের সামনে দেখেও পাত্তা দিত না, আর এখন পাত্তা দেওয়ার জন্য মনটা কেমন ছটফট করছে, কিন্তু ছুঁতে পারছে না। কি এক নিয়তি! ডায়েরির মাঝখানের পৃষ্ঠায় কোনো লেখা নেই, শেষের দিকে লেখা ফাইয়াজ নাহওয়ান, ইনি আমার আন্ডা। শুদ্ধভাবে বললে আমার সন্তান। পটলের বাচ্চা, কবুতরের ছাও, পান্ডা। ফৌজিয়া নিশাত আর আমার অংশ, আমার ফাইয়াজ। ফাইয়াজ নামটা ওর মায়ের সঙ্গে মিলিয়ে রেখেছিলাম। ফৌজিয়া ফাইয়াজ। বাবা চেয়েছিলেন আমার নামের সঙ্গে মিলিয়ে রাখতে, কিন্তু দীর্ঘ 10টা মাস যে সন্তানকে গর্ভে রাখলো, কষ্ট করলো, সেই সন্তানের নাম আমার সাথে মিলিয়ে রাখাটা আমার পছন্দ হয়নি। তাই বাবার সাথে রাগারাগি করে ফাইয়াজ রাখি। এই নামে ডাকতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফাইয়াজকে ডাকলেই কেন যেন ফৌজিয়ার একটা ভাইব পাই। আজাদ। নিশা ডায়েরি পড়ছে তত যেন মারওয়ানকে চিনতে পারছে। আগে যেটুকু জেনেছে সবটুকুই যেন ভ্রম। মারওয়ান আজাদকে এত বছর সংসার করেও সে চিনতে পারেনি। কোথাও ভালোবাসার কথা লেখা নেই, কিন্তু ডায়েরি পড়ে মনে হচ্ছে লোকটা তাকে অসম্ভব ভালোবাসে। কোনোদিন প্রকাশ করেনি, হয়তোবা তার প্রকাশের ধরনই এমন। সে কেন তা বুঝতে পারেনি। কোনোদিন কেন ফায়েজের নামের রহস্য উদ্ঘাটন করেনি। টুকরো টুকরো লুকায়িত যত্নগুলোর পরোয়া করেনি, হিসেবও করেনি। টপ টপ করে গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে তার। মনে মনে বলল, আল্লাহ শুধু একবার ফিরিয়ে দাও। সারা দেশ তোলপাড়। উত্তাল সোশ্যাল মিডিয়া। ঘণ্টাখানেক আগের ভিডিও রেকর্ড ও সাইফারের ছবি ছড়িয়ে পড়েছে পুরো মিডিয়াতে। ফেসবুক, ইনস্টাগ্রামে মুহূর্তের মাঝেই ছড়িয়ে পড়েছে সিক্রেট এজেন্ট আজারেক সাইফারের ছবি। সাইফারকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঝড় উঠে গেছে পুরো নেটপাড়ায়। সত্য পথে থাকলে কেন তাকে গুম করা হলো? সাইফারকে সুস্থভাবে ফিরিয়ে না দিলে সরকারের জবাবদিহি করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, এই শিরোনামে ফেসবুক এখন সরব হয়ে উঠেছে। সকলে সাইফারকে সহি সালামতে ফিরিয়ে দেওয়ার হ্যাশট্যাগ জারি করেছে। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর অনৈতিকতা প্রকাশ পায়। এমনিতেই জনগণের বেশ ক্ষোভ ছিল। স্বৈরাচারের বিপক্ষে মুখ খুলতে গেলেই সবাইকে গুম করে ফেলা এ সরকারের অন্যতম বৈশিষ্ট্য। এজন্য অনেকে চিল্লাচিল্লি করলেও কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে পারেনি। কিন্তু আজ কিছুতেই ছেড়ে দেবে না জনগণ। তাই যে নিজের জীবন ঝুঁকিতে রেখে সেই অনৈতিকতা প্রকাশ করেছে, তাকে তুলে নিয়ে গিয়ে গুম করার প্রয়াসে প্রচণ্ড ক্ষিপ্ত জনতা। যে রেকর্ডটি এখন ভাইরাল হয়েছে সেটি মূলত নিউজ সাবিরের ভয়েস ছিল। সে জিনান আধাম এবং মার্ভজেন এটি করে দ্রুত পদত্যাগ নিয়েছে, নাহলে সাইফারকে মেরে ফেলতে পারে। এখন সাইফারের ছবি এবং রেকর্ড প্রকাশ করায় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা হলেও দমবে। তাকে মেরে ফেলার স্পর্ধা করবে না। সাইফারকে মেরে ফেললে এখন ফেঁসে যাবে সে। সেই রেকর্ডটি হলো, এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল পোস্টের পর পোস্টে সয়লাব হয়ে গেছে। আন্দোলনে নামার প্রস্তুতি নিয়ে সকলকে আহ্বান করেছে একদল।
পুরো বাংলাদেশ আজ আবারও গরম হয়ে উঠেছে। ন্যায় ও সত্যের পক্ষে কোনোভাবেই ছাড় নয়, কিন্তু এত কিছু করেও স্বৈরাচার সরকার ও তার দোসরদের দমানো সম্ভব? দরজা খুলতেই তীব্র ঝাঁঝালো এক গন্ধ নাসার অন্ধ্রে বাড়ি খেলো। ঘ্রাণটা খারাপ না, স্যাভলন, ডেটল কিংবা অ্যালকোহল মিশ্রিত একটা ঘ্রাণ। সাধারণ মানুষের জন্য একটু অদ্ভুত লাগলেও রোগীদের জন্য ঠিকঠাক। ঠান্ডা ঠান্ডা ঝাঁঝালো গন্ধ। মনিটরের বিপ বিপ শব্দ হচ্ছে, স্ক্রিনে সবুজ রেখা ওঠানামা করছে। সামনে তাকাতে উঁচু বের নজরে এলো। শায়িত মানুষটির দিকে তাকিয়ে ইমতিয়াজ ভুঁইয়ার চোখ বেয়ে পানি গড়াতে লাগলো। একমাত্র আদরের পুত্রের এহেন করুণ দশায় বুকটা ফেটে যাচ্ছে তার। পিতৃত্ব বুঝি একেই বলে। না হলে রাত 1টা বাজে কোনো পিতা নিষেধাজ্ঞা অমান্য করে আইসিইউ রুমে এসে পুত্রকে দেখতে চায়? ইমতিয়াজ ভুঁইয়া এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। নার্স নিষেধ করলো পাশে বসতে, চেয়ারে বসতে নির্দেশ দিল। ইমতিয়াজ ভুঁইয়া চেয়ারে বসে ছেলের পানে চাইল। মাথা হাত পায়ে ব্যান্ডেজ, হাতের সঙ্গে ক্যানোলার সংযুক্ত, মুখে অক্সিজেন মাস্ক পরিহিত। তিনি সহ্য করতে পারছেন না। উর্মি ভুঁইয়া আইসিইউ রুমে ঢুকতে চেয়েছিলেন, তিনি আনেনি। ছেলেকে দেখে মরা কান্না চড়ে দিত। একটু আগেই কেবিন থেকে আইসিইউতে শিফট করেছে ইহাবকে। অবস্থার নাকি অবনতি হচ্ছে, দোয়া ছাড়া উপায় নেই। ইমতিয়াজ ভুঁইয়া ছেলের দিকে যেই শব্দহীন এক নাগারে অশ্রু ছড়াতে লাগলেন। অন্যদিকে মানহার অবস্থাও শোচনীয়। অতিরিক্ত রক্তক্ষরণ, শক, ঝিমুনি এবং শ্বাসকষ্ট একসাথে হওয়ায় তাকেও দ্রুত আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে, আরও কয়েক ব্যাগ ইমিডিয়েটলি প্রয়োজন। ইমতিয়াজ ভুঁইয়া সব কিছুর ব্যবস্থা করেছেন। যত কিছুই লাগুক, তার পুত্র এবং পুত্রবধূকে বাঁচানোর দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। ডাক্তারদের থেকে নিরাশমূলক ও হতাশাজনক কোনো কথা শুনতে চায় না সে। মাহাদি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। বোন ও বোনজামাইয়ের জীবন আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে সে। আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না। ওইটুকু দুধের শিশুকে পিতামাতার আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। তার বুক ভেঙে কান্না আসছে। শুধুমাত্র পুরুষ দেখে আজ মাইমুনা বেগম, উর্মি ভুঁইয়া অন্যদের মতো কাঁদতে পারছে না। একই হাসপাতালে আইসিইউ ইউনিটে 3টি ভিন্ন কেবিনে পিতামাতা এবং পুত্র ভর্তি আছে। সেখানে সন্তান অবজারভেশনে থাকলেও পিতা ও মাতা উভয়ের অবস্থা সংকটাপন্ন। কি আছে তাদের ভবিষ্যতে? একমাত্র কাঙ্ক্ষিত সন্তানের কাছে তারা ফিরতে পারবে নাকি রবের ডাকে সাড়া দিতেই তাদের এত আয়োজন? মাহবুব আলম মসজিদে গেছেন। ইনাবা উভয়ই পাথরের মতো বসে রয়েছে। নিশাদ সে যে পাশের রুমে গিয়েছে আর বেরোয়নি। তারাও আর তাকে ডিস্টার্ব করতে চায়নি। মাহবুব আলমই নিষেধ করে দিয়েছেন কিছুক্ষণ একা থেকে নিজেকে হালকা করুক। নিশাদ শুয়ে শুয়ে ডায়েরির প্রতিটা পৃষ্ঠা পরখ করে চলেছে। কোথাও কোনো লেখা বাদ পড়ে গেল না তো আবার? লোকটার ডায়েরি লেখা কেমন এলোমেলো করে লিখেছে। কিছু লেখা সামনের পৃষ্ঠায়, আবার কিছু লেখা শেষ পৃষ্ঠায়। যেন নিতান্ত অনিচ্ছে এসব লিখেছে সে। নিষাদ পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ খেয়াল করলো কিছু লেখা। সে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। মাহবুবুল আলম এবং মাইমুনা বেগম, তারা আমার শ্রদ্ধেয় জন্মদাতা এবং জন্মদাত্রী। আমার মতো বিশেষ এক চিজের জনক ও জননী। মাঝে মধ্যে ভাবি আমিও তো ফাইয়াজের মতো ছিলাম। লেংটু মেংটু ঘুরে বেড়াতাম, আর আমার মা জননী আমার পেছন পেছন ছুঁটে ভাত খাওয়াতেন। তেরামি করলে মাইরও দিতেন। বাবা এসে মার খাওয়া থেকে বাঁচাতেন। কি অদ্ভুতভাবে বড় হয়ে যাওয়ার পর আব্বা আম্মা আমাকে আর ঘাঁটতেন না বেশি। ছেলে বড় হয়েছে, এত বড় ছেলেকে কি আর শাসন বারণে রাখা যায়? তাদের বয়স হয়েছে, শরীরে শক্তি কমে যাচ্ছে। আমার মতো শক্তি সামর্থ্যবান পুরুষের সাথে ওনারা কি আর পারবেন? এই জন্য বোধ হয় বাংলাদেশের সব পিতামাতাই ছেলেমেয়ের বয়স হয়ে গেলে ঠান্ডা হয়ে যান। আচ্ছা, সন্তানরা বড় হয়ে গেলে পিতামাতারা বুড়ো হয়ে যায় কেন? তাদেরকে চোখের সামনে জোয়ান থেকে বুড়িয়ে যেতে দেখতে মোটেও ভালো লাগে না। নিশাতের চোখ আবারও ছলছল করতে শুরু করেছে। সে পৃষ্ঠা উল্টালো। আব্বা আম্মার সাথে বহু বছর ফোনে কথা বলিনি, বিশেষ করে আমার আম্মা জানের সাথে। ইচ্ছে করেই বলতাম না। এত নরম মনের একজন নারী কথা বলা শুরু করলেই কেটে কেটে অস্থির হয়ে যেত। বাড়িতে যাওয়ার জন্য বারবার বলতো। এমন দরদি মায়ের কথা ফেলা যায়? এজন্য ফোন বন্ধ করে রাখতাম। জানি কাজটা নিতান্তই খারাপ, তবুও জন্মদাত্রীর কথা অমান্য করা তো আজ হতো না। নিশাত লেখাগুলোর উপরে হাত বোলাতে লাগলো। কতটা মায়া মিশিয়ে বাবা মাকে নিয়ে লিখেছে লোকটা। সে আরো কতগুলো পৃষ্ঠা উল্টে পেল কিছু লেখা। কিছু ভাবনা মাঝে মধ্যে মস্তিষ্কে ঘোরাফেরা করে। এই যেমন আমার পিতা মাতার প্রতি আমার অবহেলা উদাসীনতা। আমি শুনেছি পৃথিবীতে বাবা মায়ের সঙ্গে সন্তান যেমন ব্যবহার করে
নিজের সন্তানও নাকি ঠিক তেমন ব্যবহারই তাদের সাথে করে। এখানে কজ অ্যান্ড ইফেক্টের একটা প্রভাব লক্ষ্য করা যায়। যেমন করবে ঠিক তেমনই পাবে। প্রশ্ন হলো, আমি তো আমার আব্বা আম্মার সাথে তেমন ভালো ব্যবহার করিনি, মানে খারাপ ব্যবহারও করিনি, কিন্তু ফোন দিয়ে তাদের খোঁজ খবর নিতাম না, এড়িয়ে চলতাম এরকম, কিংবা তার চেয়েও খারাপ ব্যবহার কি ফায়াজও আমার সঙ্গে করবে? নিশাত এ পর্যায়ে আবার ডুকরে কেঁদে উঠল, লেখাগুলোর উপরে হাত ছুঁয়ে বলতে লাগলো,